হ্যালো এসসি কমার্স স্টুডেন্টস, তোমাদের ব্যবসা উদ্যোগ বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো চতুর্থ অধ্যায় মালিকানার ভিত্তিতে ব্যবসায়, যেখান থেকে প্রতি বছর এসসিতে 20 থেকে 25 মার্কসের প্রশ্ন থাকে। তোমাদের এই 20 থেকে 25 মার্কস নিশ্চিত করতে এই মহা গুরুত্বপূর্ণ অধ্যায়ের উপর 3টি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি আমি তোমাদের মাহিউল ভাইয়া, যেখানে আমি তোমাদের শেখাবো অসংখ্য শর্ট টিপস অ্যান্ড ট্রিক্স। এরই ধারাবাহিকতায় এই ক্লাসে আমরা শিখব সমবায় সমিতি ও রাষ্ট্রীয় ব্যবসায়। আসসালামু আলাইকুম, এসএসসি ব্যবসা উদ্যোগ ক্লাসে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মাহিউল আলম। আমি পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে। তো আমরা ম্যানেজমেন্টের চ্যাপ্টার 4 নিয়ে আলোচনা করছিলাম, যেটা হচ্ছে মালিকানার ভিত্তিতে ব্যবসায়। আজকে আমরা তার তৃতীয় পার্ট নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে সমবায় সমিতি এবং রাষ্ট্রীয় ব্যবসায়। তো এই ভিডিওটা দেখার আগে আমি আমন্ত্রণ জানাবো প্রথম দুটো পার্ট আপনাদের দেখে আসার জন্য। ঠিক আছে? আচ্ছা, আমরা যদি শুরুতেই দেখি আসলে একটা সমবায় সমিতি দেখতে কেমন হয়। ওকে? সহজ কথায় সমবায় হচ্ছে কিছু নির্দিষ্ট পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টা। ঠিক আছে? ধরেন কিছু কৃষক থাকতে পারে, জেলেরা থাকতে পারে। তারা নিজেরা একা তাদের কাজ করাটা খুবই কষ্টকর। তো তারা চিন্তা করলো আমরা যে সমমনা মানুষ আছি, আমরা একজন আরেকজনের সহযোগিতা করার মাধ্যমে আমাদের যে জীবন মান সেটাকে উন্নয়ন করতে পারবো। তো এই ধরনের ব্যবসায় আসলে মূল লক্ষ্য মুনাফা অর্জন নয়। এই ধরনের ব্যবসার মূল লক্ষ্য হচ্ছে যারা আছে সমবায়ের সাথে তাদের কল্যাণ সাধন। আমরা ডিটেইলস এখন দেখব। আচ্ছা, একটা সমবায় সমিতি আসলে দেখতে কেমন হয়? আমরা যে ছবিটা দেখি, এখানে দেখতে পারতেছি গ্রামের অনেকগুলো মানুষ বসে আছে। বুঝাই যাচ্ছে তারা নিম্নবিত্ত। এখানে আমরা দেখতেছি কিছু মানুষ টেবিল চেয়ারে বসে আছে। বোঝা যাচ্ছে তারা পরিচালনা করে। তো এখানে একটা নাম আছে রূপালী বহুমুখী সমবায় সমিতি। আরেকটা হচ্ছে লিমিটেড, আরেকটা হচ্ছে সঞ্চয় ও ঋণ কার্যক্রম। তো এই যে এরকম গ্রামে গেলে আমরা প্রায় দেখতে পারি যে অনেকগুলা সমমনা মানুষ তাদের নিজেদের আর্থসামাজিক অবস্থা উন্নয়নের জন্য এই ধরনের কাজকর্ম করে থাকে। এগুলাকে আমরা সাধারণত সমবায় সমিতি বলে থাকি। আচ্ছা, আমরা যে সংজ্ঞাটা দেখি বলাই আছে স্বল্প আয়ের বা সমমনা একদল। সমমনা মানে হচ্ছে তাদের পেশার দিক থেকে হোক, সোশ্যাল স্ট্যাটাসের দিক থেকে হোক, তারা সেম লেভেলের। যেমন কৃষক হতে পারে, হ্যাঁ? জেলেরা হতে পারে, কামার-কুমার হতে পারে। ঠিক আছে? কিন্তু তারা সমমনা হতে হবে এবং তাদের দেখা যায় সাধারণত আয়ের উৎসটা স্বল্প থাকে। এইজন্যই আসলে তাদের সহযোগিতা দরকার। আচ্ছা। নিজেদের মানুষ নিজেদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে। এইটা আপনাদের জন্য ইম্পোর্টেন্ট। ঠিক আছে? এই ব্যবসার মূল লক্ষ্য মুনাফা অর্জন নয়। এই ব্যবসার মূল লক্ষ্য হচ্ছে শুধুমাত্র নিজেদের আর্থসামাজিক অবস্থার কল্যাণ সাধন। ঠিক আছে? স্বেচ্ছায় আইনগতভাবে এই ধরনের প্রতিষ্ঠান আইনসিদ্ধ প্রতিষ্ঠান। আমরা আইনটা নিয়ে পরবর্তী আলোচনা করব। সংগঠনগুলো তাকে সমবায় সমিতি বলে। সমবায়ের শাব্দিক অর্থটা কি? এই যে আমরা বলছি সমবায়, এর যে শাব্দিক অর্থ হচ্ছে সম্মিলিত প্রচেষ্টা। দ্যাট মিনস হচ্ছে সবাই মিলে আমরা চেষ্টা করব। ওকে? সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করব। তো এর উদাহরণ কি? বাংলাদেশের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে মিল্ক ভিটা। আমরা এই ছবিটা দেখেই চিনতে পারতেছি। এই ছবির সাথে আমরা সবাই অনেক বেশি পরিচিত। এটা হচ্ছে মিল্ক ভিটার। মিল্ক ভিটাও কিন্তু সমবায় সমিতি। তারা গ্রামে বিভিন্ন দুগ্ধ উৎপাদনকারী খামার থেকে তারা দুধ নিয়ে আসে ঢাকা শহর সহ দেশের বিভিন্ন জায়গায় তারা বিক্রি করে থাকে সমবায় ভিত্তিতে। আরো আছে হাউজিং সোসাইটি। আমরা অনেক সময় দেখি যে অনেকে মিলিত হয়ে হাউজিং সোসাইটি বা বাড়ি বানায়, পরবর্তী করা হলে তারা নিজেদের মধ্যে তা বন্টন করে নেয়। তো এই ধরনের প্রতিষ্ঠান আসলে সমবায় সমিতির অন্তর্ভুক্ত। আচ্ছা, আমরা যদি সমবায় সমিতির ইতিহাস দেখি, সমবায় সমিতি আসলে আসলো কোথা থেকে? কোনো কিছু তো আর এমনি হয় না। তো সমবায় সমিতি সর্বপ্রথম দেখা যায় 1844 সালে, বিশ্বের প্রথম। ঠিক আছে? এই সালটা আপনাদের জন্য ইম্পোর্টেন্ট। এসসিতে এই কোশ্চেনটা প্রায়ই আসে। বিশ্বের সর্বপ্রথম সমবায় সমিতি কত সালে দেখা যায়? সেটা হচ্ছে 1844 সালে। ঠিক আছে? কোথায়? ইংল্যান্ডের রসডেল নামক স্থানে। এই রসডেল হচ্ছে ইংল্যান্ডের একটা জায়গা। সেখানে দেখা গেল 28 জন তাঁতি তাদের 1 পাউন্ড করে টোটাল 28 স্টার্লিং পাউন্ড নিয়ে ব্যবসা শুরু করে। ঠিক আছে? এই সমবায় সমিতির নাম ছিল এই স্থানের নাম অনুযায়ী রসডেল সমবায় সমিতি। ঠিক আছে? সেটার নাম ছিল রসডেল সমবায় সমিতি, জায়গার নাম থেকে। সো এই প্রথম বিশ্ব দেখলো যে একসাথে কাজ করার মাধ্যমে নিজেদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করা সম্ভব। তো এই মডেলটা এত বেশি জনপ্রিয়তা লাভ করে, পরবর্তী আমাদের উপমহাদেশে 1994 সালে দেখা যায় যে সরকারিভাবে প্রথম উদ্যোগ নেওয়া হয় যে ঠিক আছে আমরাও তাহলে সমবায় করব। এরপরে বাংলাদেশে এটা আসলো কবে? এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে? বাংলাদেশে সর্বপ্রথম সমবায় সমিতি দেখা যায় 1959 সালে। সেটা কে নিয়ে এসেছিল? এই যে ডক্টর আক্তার হামিদ খান। এইটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? সালটা হচ্ছে 1959 সালে। ঠিক আছে?
কুমিল্লাতে তিনি প্রতিষ্ঠা করলেন বার্ড। এই বার্ডের পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট। ওকে, এটার পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট। বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট, গ্রামীণ অবস্থার উন্নয়নের জন্য। ঠিক আছে, এবং এইটা এত বেশি জনপ্রিয়তা লাভ করলো যে বাংলাদেশে এখন আমরা অসংখ্য সমবায় সমিতি দেখতে পারি। বাট বাংলাদেশে ফার্স্ট যেটা আনে সেটা হচ্ছে গিয়ে 1959 সালে এনেছিল ডক্টর আক্তার হামিদ খান, যার নাম ছিল বার্ড, এবং এটা প্রতিষ্ঠা হয়েছিল কুমিল্লাতে। এটা কিন্তু এখনো আছে। ঠিক আছে, সো এই আলোকে আমরা দেখতে পারি যে বাংলাদেশে মোটামুটি বা বিশ্বে সমবায় সমিতির প্রচলন। ঠিক আছে, আচ্ছা। তারপর সমবায় সমিতির বৈশিষ্ট্য, এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট এক্সামের জন্য। ঠিক আছে, আমরা এখন এটাকে ডিটেলস আলোচনা করব। হ্যাঁ, সমবায় সংগঠনের বৈশিষ্ট্য, ফার্স্ট অফ অল হচ্ছে উদ্দেশ্য। আমরা একটু আগে বলেছিলাম অন্যান্য ব্যবসার মতো এর মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, সমবায় যে সদস্যদের কল্যাণ সাধন। ঠিক আছে, এটা হচ্ছে এটার মূল উদ্দেশ্য, সদস্যদের কল্যাণ। ঠিক আছে, বা আর্থিক কল্যাণ আপনারা সেটাও বলতে পারেন। ঠিক আছে, সদস্যদের আর্থিক কল্যাণ করা। তারা তার বাইরে নিয়ে চিন্তা করবে না, এই সদস্য যারা আছে তাদেরকে সম্মিলিত প্রচেষ্টায় তারা আর্থসামাজিক অবস্থার উন্নয়নের চেষ্টা করবে। 2 নাম্বার যদি দেখি আইনগত সত্তা। ঠিক আছে, এই সমবায় সমিতির আইনগত সত্তা আছে। কেন? কারণ হচ্ছে এই ধরনের সমবায় সমিতি আইন দ্বারা সৃষ্ট। আমরা আগে বলছি আইনগত সত্তা মানে কি, মানুষ না হয়েও মানুষের মতো আচরণ করার যে ব্যাপারটা, সেটা কিরকম হয়, নিজের নামে ব্যবসায় লেনদেন করতে পারবে, নিজের নামে ব্যবসায় লোন নিতে পারবে, নিজের নামে ব্যবসায় ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবে। সো এই জন্য সমবায় সমিতিকে বলা হয় আইনগত সত্তা আছে। আচ্ছা, শেয়ারের সীমাবদ্ধতা, এই পয়েন্টটা না ইম্পর্টেন্ট। আচ্ছা, সমবায় সমিতির নিয়ম হচ্ছে প্রত্যেকেই সমবায় সমিতি যারা আছে তাদেরকে শেয়ারের ওনার হইতে হবে। একটা সমবায় সমিতি যত টাকা থাকবে তার ক্ষুদ্র ক্ষুদ্র শেয়ার সংখ্যা দ্বারা সমানভাবে ভাগ থাকবে, এবং প্রতিটা শেয়ার হোল্ডার এই সমবায়ে শেয়ার কিনতে পারবে। এখন কোশ্চেন থাকে, কারো যদি আর্থিক অবস্থা একটু ভালো হয় তাহলে কি সে বেশি কিনতে পারবে না? কিনতে পারবে, বাট একটা লিমিট থাকবে। সেই লিমিটটা হচ্ছে 20%। ঠিক আছে, সেই লিমিটটা হচ্ছে 20% পর্যন্ত একজন সর্বোচ্চ কিনতে পারবে। ঠিক আছে, সর্বোচ্চ কোনো একজন যদি কিনতে চায় সে 20% বা 20% সর্বোচ্চ কিনতে পারবে, বা আমরা এটাকে 1/5 বলতে পারি, 5/1 ভাগ। এর বেশি আর কিনতে পারবে না উনি। ঠিক আছে, এটা কিন্তু এমসিকিউতে প্রায়ই আসে। শেয়ারের সীমাবদ্ধতা কত, একটা ব্যক্তি যে চায় সে সর্বোচ্চ একটা সমবায় সমিতির 20% বা 1/5 কিনতে পারবে, এর বেশি উনি আর কিনতে পারবেন না। ব্যবস্থাপনা ও পরিচালনা, এটা হচ্ছে ওই যে আমরা যৌথমূলক কোম্পানি পড়ছিলাম তার মতই, এখানে ব্যবস্থাপনা আলাদা। ঠিক আছে, সো এখানে ব্যবস্থাপনা যেটা দেখা যায় যে আমাদের 6 জন পরিচালক থাকে সর্বনিম্ন। ঠিক আছে, সর্বোচ্চ 3, 9, 12 এরকম যাইতে পারে, 3 যাবে না, 3 দ্বারা বিভাজ্য হবে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে সর্বনিম্ন। ইজিলি আমরা এটাই দেখি। ঠিক আছে, 6 জন। ওকে, ইজিলি সব সময় আমরা 6 জন দেখি, বাট এটা 9 জন 12 জনও হতে পারে, বাট 3 দ্বারা বিভাজ্য হতে হবে। হ্যাঁ, 7 বা 8 হয় না, 10 বা 11 হয় না, এরকম। আচ্ছা, সমবায় আইন, এই পার্টটা ইম্পর্টেন্ট, এই আইনটা জানতে হবে আমাদের। হ্যাঁ, বাংলাদেশ সমবায় আইন কত সালের? আইন হচ্ছে 2001 সালের। ওকে, বাট আপনারা একটা কনফিউশন করে, এখানে একটা বিধিমালা আছে। ঠিক আছে, বিধিমালা মানে কি, এই আইনের আন্ডারে কিছু নিয়ম কানুন। ঠিক আছে, এই নিয়ম কানুনগুলো আসছিল 2004 সালে। ঠিক আছে, সো আপনি পরীক্ষা যদি প্রশ্ন আসে আপনি খেয়াল করবেন সেটা আইন চেয়েছে না বিধিমালা। বিধিমালা হচ্ছে নিয়ম কানুন। সো যদি আইন চায়, আমাদের সমবায় সমিতি আইন হচ্ছে 2001 সালের। বাট যদি বলেছেন না বিধিমালা কত, দ্যাট মিনস নিয়ম কানুন সমবায় কিভাবে চলবে, সেটা হচ্ছে গিয়ে 2004 সালের। সেই দুইটা সালে আপনাদের মনে রাখতে হবে। আরেকটা হচ্ছে নিবন্ধন। সো এটার নিবন্ধন কিন্তু বাধ্যতামূলক। ঠিক আছে, নিবন্ধকে অফিসে গিয়ে ফি দিয়ে আপনার নিবন্ধন করতে হবে। ওকে, আচ্ছা, আমরা এই দেখি সমবায় প্রকারভেদ। আমাদের চারপাশে অনেক রকমের সমবায় সমিতি আছে, ইজিলি আমরা এই ব্যাপারে অনেক বেশি জানি না। ঠিক আছে, তো আমরা এখন দেখবো আসলে সমবায় সমিতি কত রকমের হতে পারে। তো 2001 সালের আইন অনুযায়ী সমবায় সমিতি হচ্ছে 3 ধরনের। ঠিক আছে, কি কি? প্রাথমিক সমবায় সমিতি, কেন্দ্রীয় সমবায় সমিতি, আরেকটা হচ্ছে জাতীয় সমবায় সমিতি। প্রাথমিক সমবায় সমিতি কোনটা? 20 জন একক ব্যক্তি যেখানে মিলিত হয়ে একটা প্রতিষ্ঠান দিবে তাকে আমরা প্রাথমিক সমবায়, অ্যাটলিস্ট 20 জন। ঠিক আছে, সর্বোচ্চ কত? সর্বোচ্চ শেয়ার সংখ্যাটা সীমাবদ্ধ। সো কমপক্ষে 20 জন লাগবে। এই যে দেখেন, ন্যূনতম 20 জন একক ব্যক্তি।
ঠিক আছে, সিঙ্গেল পার্সন, সহজ কথা, আপনি আমি এরকম আরো যদি 20 জন হই, আমরা তাহলে একটা সমবায় সমিতি দিতে পারবো। এর বেশিও হতে পারে, কোনো সমস্যা নেই, বাট এর কম হওয়া যাবে না। ঠিক আছে, সেই 20 জন এক হয়ে আমরা যে সমবায় সমিতি দিব, সেটার নাম হবে প্রাথমিক সমবায় সমিতি। ওকে, আচ্ছা। তো এরকম যদি 10টা প্রাথমিক সমবায় সমিতি একত্রিত হয়, সেইটাকে আমরা বলবো কেন্দ্রীয় সমবায় সমিতি। 10টা প্রাথমিক সমবায় সমিতি যদি একত্রিত হয়, তখন যে সমবায় সমিতি গঠন আরো বড় আকারে, সেটা হচ্ছে কেন্দ্রীয় সমবায় সমিতি। ঠিক আছে, এই যে এখানে বলা আছে অন্তত 10টি প্রাথমিক সমবায় সমিতি নিয়ে গঠিত। ঠিক আছে, তো আমরা প্রাথমিক গঠন করলাম কয়জন, 20 জন একক ব্যক্তি, আর এরকম 10টা প্রাথমিক সমবায় সমিতি নিয়ে আমরা বানাবো কেন্দ্রীয় সমবায় সমিতি। তো আমরা এটাকে চাই আরো বড় করতে, যদি আরো বড় করতে চাই, ঠিক 10টা কেন্দ্রীয় সমবায় সমিতি নিয়ে আমরা গঠন করতে পারি জাতীয় সমবায় সমিতি, যেটা হচ্ছে সর্বোচ্চ সমবায় সমিতি। এই যেখানে বলা আছে অন্তত 10টি কেন্দ্রীয় সমবায় সমিতি নিয়ে গঠিত। সো নাম্বারটা খুব ইজি, যদি প্রাথমিক করতে চাই 20 জন একক ব্যক্তি, যদি কেন্দ্রীয় করতে চাই 10টা প্রাথমিক সমবায় সমিতি, আর যদি জাতীয় করতে চাই 10টা কেন্দ্রীয় সমবায় সমিতি নিলেই হবে। ঠিক আছে, আচ্ছা। আমাদের অনেক ধরনের পেশা ভিত্তিক সমবায় সমিতি আছে, বাট এটা পরীক্ষার জন্য অত বেশি ইম্পর্টেন্ট না। এখানে জাস্ট আপনাদের নামগুলো মনে রাখার জন্য আমি জাস্ট লিখে দিয়েছি। ঠিক আছে, 2004 সাল অনুযায়ী, বিধিমালা অনুযায়ী এগুলো আছে। যেমন হচ্ছে কৃষি সমবায় সমিতি, শুধুমাত্র কৃষকরা থাকবে। ঠিক আছে, এই যে মৎস্যজীবী বা মৎস্য চাষী সমবায় সমিতি, যেখানে শুধুমাত্র মৎস্য চাষীদের নিয়ে হবে। দুগ্ধ সমবায় সমিতি, এই যে আমরা একটু আগে বলছিলাম মিল্ক ভিটা। ঠিক আছে, আরেকটা হচ্ছে যুব সমবায় সমিতি, দ্যাট মিনস 18 থেকে 45 বছর যারা আছে তাদেরকে নিয়ে যে সমবায় সমিতি, এগুলো হচ্ছে যুব সমবায় সমিতি। এই ধরনের সমবায় সমিতিগুলো আসলে প্রসিদ্ধ। ঠিক আছে, আচ্ছা। সমবায় সমিতি গঠন প্রক্রিয়া, আমরা এবার দেখবো যে আমরা একটা সমবায় সমিতি কিভাবে তৈরি করতে পারি। তো এটার 3টে স্টেপ ছিল। হ্যাঁ, 3টে স্টেপ আছে। 1 নাম্বারটা হচ্ছে উদ্যোগ গ্রহণ। উদ্যোগ কিভাবে গ্রহণ করব, ওই যে আমরা প্রথমে 20 জন একক ব্যক্তি মিলিত হয়ে আমরা ডিসাইড করব যে আমরা একটা সমবায় সমিতি দিতে চাই, সেটা নিয়ম কানুনগুলো ঠিক করব। ঠিক আছে, কে চালাবে, কিভাবে পরিচালিত হবে, মূলধন সংখ্যা কত হবে, তো সব আমরা উদ্যোগ গ্রহণ পর্যায়ে নিব। তারপরে আমরা এই যে নিয়ম কানুনগুলো বানাইলাম, সেগুলো নিয়ে আমরা কোথায় যাব, এই যে নিবন্ধন পর্যায়ে, নিবন্ধকের অফিসে যাব, সেখানে গিয়ে রেজিস্ট্রি করব। ঠিক আছে, রেজিস্ট্রি করার পরে আমাদের লাস্ট যে স্টেপ, সেটা হচ্ছে কার্যারম্ভের অনুমতি বা কার্যারম্ভের পর্যায়ে। ঠিক আছে, আমরা কাজ আরম্ভ করব। সো একদম সিম্পল, আমরা দেখতে পারতেছি 20 জন একক ব্যক্তি আমরা থাকবো, নিয়ে হচ্ছে সমবায় নাম ঠিকানা আমরা রেডি করব, মূলধন রেডি করব, তারপর সেটাকে রেজিস্ট্রেশন করব, আর থার্ড স্টেপে গিয়ে আমরা কি করব, কাজ আরম্ভ করব। আচ্ছা, এখন আমরা একটু ডিটেইলসে দেখব এই 3টে স্টেপ। ঠিক আছে, কোন স্টেপে আসলে কি কি কাজগুলো করি আমরা। প্রথম স্টেপটা ছিল হচ্ছে উদ্যোগ গ্রহণ পর্যায়। ঠিক আছে, এখানে আমরা কি করি, ন্যূনতম সদস্য সংগ্রহ করি। ন্যূনতম সদস্য কয়জন, 20 জন। এটা হচ্ছে প্রাথমিক সমবায় সমিতির জন্য। ঠিক আছে, আচ্ছা। ব্যবস্থাপনা কমিটি বলেছিলাম আলাদা হয়, তারা নির্বাচিত হতে হয়। এখানে কমপক্ষে 6 জন লাগবে, কমপক্ষে। ঠিক আছে, আচ্ছা। আরেকটা হচ্ছে উপবিধি। উপবিধি মানে হচ্ছে নিয়ম কানুন। ঠিক আছে, একটা সমবায় সমিতি কিভাবে চলবে তার নিয়ম কানুন। ঠিক আছে, নিয়ম কানুন, এই নিয়ম কানুনকে আমরা বলি হচ্ছে উপবিধি। সো উদ্যোগ গ্রহণ পর্যায়ে আমাদের এই কাজগুলো মূলত করতে হয়, এর বাইরে আর কোনো কাজ নেই। সো এই কাজগুলো যদি হয়ে যায়, তাহলে আমরা পরের স্টেপে যাব, যেটা হচ্ছে রেজিস্ট্রেশন পর্যায়ে। এই পর্যায়ে না অনেকগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ আছে আপনাদের। ঠিক আছে, এসএসসি তে প্রতি বছরই এখান থেকে একটা না একটা এমসিকিউ চলে আসে। সো আমরা একটু ডিটেলসে দেখি। তো ফার্স্ট হচ্ছে আমাদের আবেদন করতে হবে। আবেদন করার সময় আমরা যে উপবিধি তৈরি করেছিলাম একটু আগে, তার 3টা কপি জমা দিতে হবে। ঠিক আছে, কয়টা কপি, 3টা কপি জমা দিয়ে আমরা আবেদন করব নিবন্ধকের কাছে যে আমরা এরকম একটা সমবায় সমিতি করতে চাই, আমাদেরকে পারমিশন দেন। ঠিক আছে, তো আমরা যখন পারমিশন চাইতে যাব, একটা ফি জমা দিতে হয়। ঠিক আছে, এই ফি এর অ্যামাউন্টটা কত, যদি আমাদের সমবায় সমিতি দারিদ্র্য বিমোচনের জন্য হয়, ফিটা হবে 50 টাকা। ঠিক আছে, যে গরিবদের জন্য ভালো করার জন্য যে সমস্যা হয়, সেটার নিবন্ধন ফি একদমই কম, 50 টাকা। বাট আমরা যদি প্রাথমিক করতে চাই, তাহলে সেটা হবে 300 টাকা। ঠিক আছে, এরপর যদি আমরা কেন্দ্রীয় করতে চাই, তখন এটা হয়ে যাবে 1000 টাকা। আর আমরা যদি জাতীয় সমবায় সমিতি করতে চাই, তাহলে সেটা হয়ে যাবে 5000 টাকা। সো টাকার অ্যামাউন্ট গুলা ইম্পর্টেন্ট। ওকে, সো 50, 300, 1000 আর হচ্ছে 5000 টাকা। প্রাথমিকে 300, কেন্দ্রীয়তে 1000, জাতীয়তে 5000 টাকা দিয়ে আমরা ফি করব। তো ফি দিয়ে আমরা হচ্ছে নিবন্ধন করলাম, বাট আমার একটা ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হবে। মূলধনটা কি, কোম্পানি চালানোর যে খরচটা। ঠিক আছে, সেই মূলধনের পরিমাণটা আসলে কত হবে, এটাও কিন্তু আমাদের আইনে বা উপবিধিতে বলা আছে। কি যে বলা আছে, প্রাথমিক সমবায় সমিতি কমপক্ষে 20,000 টাকা লাগবে। সো আমরা এই যে 20 জন বা তার বেশি হই না কেন, আমাদেরকে অ্যাটলিস্ট 20,000 টাকা সংগ্রহ করতে হবে এই সমবায় সমিতি মূলধন করার জন্য বা চালানোর জন্য। আর যদি আমরা কেন্দ্রীয় বা জাতীয় সমবায় করি, তাহলে সেটার মূলধন হইতে হবে অ্যাটলিস্ট 1 লক্ষ টাকা।
এছাড়া আমরা সমবায় সমিতি গঠন করতে পারবো না। ঠিক আছে, সো এই দুইটা অ্যামাউন্টও ইম্পর্টেন্ট। প্রাথমিকের জন্য 20,000, কেন্দ্রীয় বা জাতীয়র জন্য ওই সেম অ্যামাউন্টই 1,00,000 টাকা। আচ্ছা, সমবায় সমিতির গঠন প্রক্রিয়ার তৃতীয় স্টেপ যেটা হচ্ছে কার্যারম্ভের পর্যায়ে। সো আমরা যখন নিবন্ধন করব তখনই হচ্ছে একটা সমবায় সমিতি তার অস্তিত্ব লাভ করবে, সে ব্যবসা পরিচালনা করতে পারবে। একটা তার নাম যখন সে নিবন্ধিত হবে তখন সে নামের শেষে কোঅপারেটিভ, কোঅপারেটিভ বাংলা হচ্ছে বা সমবায়, এই নামটা তার নামের সাথে ইউজ করতে পারবে। ঠিক আছে, তার নাম রূপালী, সোনালী যেটাই হোক না কেন, লাস্টে সে সমবায় সমিতি ব্যবহার করতে পারবে শুধুমাত্র যখন সে রেজিস্ট্রি হবে তখন। ওকে, এন্ড এটা ব্যবহার করা কিন্তু বাধ্যতামূলক, এটা কিন্তু তাকে করতে হবে, এমন না যে ইচ্ছা হইলে করবে না ইচ্ছা হলে নাই। আচ্ছা, সমবায়ের মূলনীতি। সমবায় আমি বললাম যে কিছু সমমনা মানুষের নিজেদের কল্যাণের জন্য করে, বাট এর কিছু নীতিমালা তো থাকতে হবে, রাইট? কারণ এই যে একজন যে কল্যাণ করে আসলে সবাই কি করবে কিনা, সো এখানে কিছু নীতিমালা দেখতে হবে, মূলনীতি। এই নীতিগুলো থেকে প্রায় প্রশ্ন, যেমন হচ্ছে একতা। একতা মানে কি সবাই একসাথে কাজ করবে, একসাথে সিদ্ধান্ত নিব, সবাই এক, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। ঠিক আছে, সো পরেরটা কি সাম্য, সমতা, আমরা সবাই সমান। ওকে, কাউকে ছোট বা বড় করা যাবে না, এবং শেয়ারও সবার সমানভাবেই ক্রয় করতে হবে। ঠিক আছে, এবার সহযোগিতা, একজন আরেকজনকে সবসময় সহযোগিতার মনোভাব রাখতে হবে, না হলে আসলে সমবায় সমিতি করার কোনো দরকার নেই, রাইট? সো যখন সহযোগিতা থাকবে এই কারণে মূলত সমবায় সমিতি করা। একটা হচ্ছে আস্থা, আমার এই ভরসা থাকতে হবে যে না আমি এই সমবায় সমিতিতে কিছু ভালো কিছু পাবো। আর লাস্ট হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র কি ভোটিং পাওয়ার। ঠিক আছে, প্রতিটা শেয়ার হোল্ডারে অ্যাটলিস্ট একজন ব্যক্তির একটা ভোটিং পাওয়ার থাকবে এবং সে তার ভোটের রাইটসটা আদায় করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, সমবায় সমিতির সমস্যা ও সমাধান, এখান থেকে প্রায় কোশ্চেন আসে যে আমাদের দেশের সমবায় সমিতির সমস্যা বলো, সমাধান বলো, সম্ভাবনা বলো। তো এই যে কোশ্চেন আসে একদম ইজি, আমি এখন বলে দিব, জাস্ট এটা মনে রাখলে হবে গল্পের মতো করে। তো প্রেক্ষাপট কি, বাংলাদেশে আসলে দেখা যায় যে 80% মানুষই হচ্ছে নিম্নবিত্ত। ঠিক আছে, নিম্নবিত্ত বা কম আয় সম্পন্ন। সো এই ধরনের মানুষ যেই দেশে থাকে সেখানে আসলে সমবায় সমিতিটা অনেক বেশি কার্যকর। ঠিক আছে, এদের প্রধান বাধা কি, এদের প্রধান বাধা হচ্ছে আর্থিক সমস্যা। এটাই তো আসল, টাকা যদি থাকতো তাহলে তাদের সমবায় করার দরকার ছিল না, তাই না? তাদের প্রধান সমস্যা হচ্ছে আর্থিক সমস্যা। এই আর্থিক সমস্যা সমাধানের জন্যই মূলত তারা সমবায় সমিতি করে থাকে। তারপর হচ্ছে সম্ভাবনা, এই যে বললাম 80% মানুষ যে দেশে নিম্নবিত্ত, এই দেশে সমবায় সমিতি হচ্ছে কার্যকরী সমাধান, রাইট? করণীয় কি, করণীয় হইতে পারে সরকারি পৃষ্ঠপোষকতা, সরকারি সাহায্য, তাই তো? সো আমরা যে সরকারি পৃষ্ঠপোষকতা পাই, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে আর্থিক সাপোর্ট পাই, তাহলে এই ধরনের সমবায় সমিতি কার্যকর ভূমিকা রাখতে পারবে দেশের কল্যাণে। এবার আমরা কিছু এমসিকিউ সলভ করি। সো এই টপিকের আন্ডারে যতগুলা হেডিংস ছিল সবগুলো আলোচনা করা হয়ে গেছে। এর বাইরে থেকে আসলে সিকিউ আসার মতো বা এমসিকিউ আসার মতো কোনো সম্ভাবনা নাই। ঠিক আছে? সো এতটুকু মনে রাখতে পারেন, ইনশাআল্লাহ আপনি ফুল অ্যান্সারই করতে পারবেন। আচ্ছা, বলা হচ্ছে সমবায় শাব্দিক অর্থ কি? আমরা বলেছিলাম সমবায় শাব্দিক অর্থ মানে হচ্ছে সম্মিলিত উদ্যোগ বা সম্মিলিত প্রচেষ্টা। ঠিক আছে? সম্মিলিত প্রচেষ্টা বা উদ্যোগ। সম্মিলিত প্রচেষ্টা বা উদ্যোগ। প্রচেষ্টা বা উদ্যোগ। আমরা দেখি তো অপশনে কোথায় আছে এটা? এই যে প্রথমে বলেছে সম্মিলিত উদ্যোগে কাজ করা, এটাই হচ্ছে আপনার অ্যান্সার। ঠিক আছে, এরপরে কি যৌথভাবে মূলধন সরবরাহ করা না, একতাবদ্ধভাবে ব্যবসা না, মিলেমিশে সিদ্ধান্ত গ্রহণ না, এটা হবে সম্মিলিত উদ্যোগে কাজ করা। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, তারপর সমবায় সমিতি সর্বপ্রথম কোথায় প্রতিষ্ঠা হয়? সর্বপ্রথম যেটা আসছিল সেটা হচ্ছে ইংল্যান্ডে। ঠিক আছে, রসডেল নামক স্থানে, ইংল্যান্ডে রসডেল নামক স্থানে। সো অপশনে অ্যান্সার হবে রচডেল, ইংল্যান্ড। ঠিক আছে, আচ্ছা, বিশ্বের সর্বপ্রথম সমবায় সমিতি রসডেল সমিতি কোন সালে প্রতিষ্ঠিত? আমরা জানি এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1844 সালে। ঠিক আছে, সো অপশন 1844 কততে, এই যে খতে আছে 1844 সালে। আচ্ছা, পরে বলেছে বাংলাদেশ সমবায় আইন কত সালের? আমরা বলেছিলাম আইন হচ্ছে 2001। ওকে, আর বলছিলাম বিধিমালা, বিধিমালা হচ্ছে 2004। সো কোশ্চেনে চাইছে আইন, আইনটা হবে 2001। 2001 কোথায় আছে, এই যে কত হচ্ছে 2001। ঠিক আছে, আচ্ছা,
তারপর হচ্ছে কেন্দ্রীয় সমবায় সমিতি নিবন্ধন কত টাকা, কেন্দ্রীয়, ঠিক আছে, কেন্দ্রীয় সমবায় নিবন্ধনের জন্য কত টাকা ট্রেজারি চালান বা হচ্ছে ফি দেওয়া লাগে, কি এটা ফি। তো আমরা পড়েছিলাম প্রাথমিকের জন্য ফি দেওয়া লাগে 300, প্রাথমিক 300 টাকা। তারপর হচ্ছে কেন্দ্রীয়, কেন্দ্রীয়তে লাগে হচ্ছে আপনার 1000 টাকা। আর যদি আপনি জাতীয় করতে চান সেখানে আপনার লাগবে 5000 টাকা। তো এখানে যেহেতু কেন্দ্রীয় চাইছে এটা হবে এটা 1000 টাকা। 1000 টাকা কত নম্বর অপশনে আছে, এই যে গতে, ঠিক আছে। আচ্ছা, তো এই ছিল আমাদের সমবায় সমিতি আলোচনা। এখন আমরা আলোচনা করব এই চ্যাপ্টারের লাস্ট স্টেপ, যেটা হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায়। রাষ্ট্রীয় ব্যবসায় প্রতি বছরই কোশ্চেন আসে, এমসিকিউ হইলে এখান থেকে পাবেন, ঠিক আছে। আসেন, রাষ্ট্রীয় ব্যবসায়টা কি, সহজ করে রাষ্ট্র দ্বারা পরিচালিত নিয়ন্ত্রিত ব্যবসা প্রতিষ্ঠানকে আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বলতে পারি। যেমন হচ্ছে ওয়াসা, ডেস্কো, বিআরটিসি, আমরা সরকারি যা কিছু আছে, সরকারি ব্যাংক, সরকারি বীমা, ঠিক আছে, এই সব কিছু হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসার অন্তর্ভুক্ত। এই যে আমরা যে একটা ছবি দেখি, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠান, প্রধান কার্যালয় ও জ্বালানি ডিপো। এই যে রাষ্ট্রীয় যা আছে, যে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান, এগুলো সব হচ্ছে সরকার পরিচালনা করে এবং এটা প্রফিট সরকারের ঘরেই যায়, ঠিক আছে। আচ্ছা, আমরা যে সংখ্যাটা দেখি, সাধারণত সরকার কর্তৃক গঠিত, এটার গঠন করবে সরকার, পরিচালনাও করবে সরকার, নিয়ন্ত্রণও করবে সরকার, ঠিক আছে। সো যেই প্রতিষ্ঠান সরকার গঠন করবে, নিয়ন্ত্রণ করবে এবং পরিচালনা করবে তাকে আমরা বলবো হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায়। রাষ্ট্রীয় উদাহরণ কি, এই যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, বাংলাদেশ রেলওয়ে, ওয়াসা, ডেস্কো, বিআরটিসি, এগুলো সবই হচ্ছে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। আচ্ছা, রাষ্ট্রীয় ব্যবসার বৈশিষ্ট্য কি, এটার গঠন, এটা গঠন হবে আইনের আন্ডারে, ঠিক আছে, রাষ্ট্রপতি বিশেষ অধ্যাদেশ বলে এটা গঠিত হইতে হবে, ওকে। আচ্ছা, এরপরে কি, এটার মালিকানা, অবভিয়াসলি এটা যেহেতু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মালিক হবে সরকার, ঠিক আছে। সত্তাটা কি, মালিক এবং প্রতিষ্ঠান আলাদা, সো এটার একটা কৃত্রিম ব্যক্তিসত্তা থাকে, যেহেতু আইন দ্বারা সৃষ্ট প্রতিষ্ঠান, সো এটা হচ্ছে কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী। এটার লক্ষ্য, এই জায়গাটি ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই ধরনের ব্যবসা আসলে মুনাফার জন্য হয় না, এই ধরনের ব্যবসা আসলে হয় জনকল্যাণের জন্য। মনে থাকবে, দুনিয়াতে যত ব্যবসা প্রতিষ্ঠান সবাই মুনাফার জন্য, একমাত্র রাষ্ট্রীয় ব্যবসা কাজ করে কার জন্য, জনকল্যাণের জন্য। এই জন্যই দেখা যায় যে আমাদের প্রতি বছর রেলে লস থাকার পরেও আমাদের রেল সার্ভিস সরকার দিয়ে যায়, কখনো বন্ধ করে না, ঠিক আছে। সো এই জনকল্যাণটাই হচ্ছে এটার মূল লক্ষ্য, এই জন্য এটা হচ্ছে অন্য যে কোনো ব্যবসা থেকে আলাদা, ওকে। আয় ব্যয়, এখানে যত আয় ব্যয় হবে সব হচ্ছে সরকারের কোষাগারে যাবে। আরেকটা জবাবদিহিতা, দ্যাট মিন্স কার কাছে এটা লায়াবল, এটা হচ্ছে জাতীয় সংসদের কাছে লায়াবল, ঠিক আছে। আমাদের যারা মন্ত্রীরা আছে তারা তাদের ডিপার্টমেন্ট কিভাবে চলতেছে, লাভ করতেছে না লস করতেছে, এই ব্যাপারে সে সংসদে উত্তর দিতে বাধ্য। দ্যাট মিন্স এই যে রাষ্ট্রীয় ব্যবসা যেগুলো আছে সেগুলো একমাত্র সংসদের কাছে জবাবদিহি করে। আচ্ছা, বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসায় আমরা অনেক রকম ব্যবসা দেখতে পারি, এটাকে কয়েকটা ক্যাটাগরাইজ করে ফেলছি আমরা। একটা হচ্ছে শিল্প, একটা হচ্ছে সেবা, একটা হচ্ছে আর্থিক খাত, একটা যোগাযোগ, ঠিক আছে। আমরা শিল্প খাতে দেখি, এটা হচ্ছে বিসিআইসি, বিসিআইসি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, ঠিক আছে, এটা হচ্ছে বিসিআইসি। এরপরে বিজেএমসি, বিজেএমসি বাংলাদেশ জুট মিল কর্পোরেশন, ওকে। এগুলো সব হচ্ছে শিল্প খাতের আন্ডারে। শিল্প খাত মানে কি, যেখানে শ্রম ও যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কোনো কিছু উৎপাদন করা হয়। আচ্ছা, তারপরে সেবা খাত, যেখানে আমরা প্রোডাক্ট দিই না, সেবা দিই, যেমন কি বাংলাদেশ রেলওয়ে, বিআরটিসি, হ্যাঁ, বিআরটিসি 15 বছর বাংলাদেশ রোড ট্রান্সপোর্টেশন কর্পোরেশন, ঠিক আছে, ট্রান্সপোর্ট কর্পোরেশন। এরপর হচ্ছে বিমান বাংলাদেশ, এগুলো হচ্ছে সব বাংলাদেশ রাষ্ট্রীয় ব্যবসায় সেবা খাতের অন্তর্ভুক্ত। তারপর আছে আর্থিক প্রতিষ্ঠান যারা হচ্ছে অর্থ লেনদেন করে, যেমন বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ বীমা কর্পোরেশন, এদের কাজ হচ্ছে টাকা নিয়ে, সো এরা হচ্ছে আর্থিক সেক্টরের আন্ডারে। আরেকটা লাস্ট হচ্ছে যোগাযোগ, ঠিক আছে, যোগাযোগের কি, ভিটিবি, বেতার, বিটিসিএল, ঠিক আছে। সো বিটিসিএল হচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন লিমিটেড। সো এগুলো হচ্ছে সব আমাদের রাষ্ট্রীয় ব্যবসার অন্তর্ভুক্ত। এবার আমরা কিছু এমসিকিউ আলোচনা করি। সো এই রাষ্ট্রীয় ব্যবসার আন্ডারে যতগুলো পয়েন্ট ছিল সবগুলো আলোচনা করা শেষ, এর বাইরে আসলে আর কোশ্চেন আসার মতো জায়গা নাই, ঠিক আছে। অস্ত্র শিল্প, অস্ত্র নির্মাণ শিল্প, দ্যাট মিনস অস্ত্র বানায়, কোন ধরনের ব্যবসা সংক্রান্ত, একমাত্র বাংলাদেশে যত অস্ত্র বানানো হয় সেটা রাষ্ট্রীয়ভাবে করা হয়,
প্রাইভেটলি কোনো জায়গায় আসলে অস্ত্র বানানোর পারমিশন দেয় না সরকার। সো এটা হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসা। রাষ্ট্রীয় ব্যবসা কোথায়? এই যে ঘ নাম্বার অপশন। জীবন বীমা কর্পোরেশন, ওকে? কোন ধরনের ব্যবসার সঙ্গে অন্তর্ভুক্ত? আমাদের আগে বুঝতে হবে জীবন বীমা কি নিয়ে কাজ করে? টাকা। ওকে? সো টাকা নিয়ে যে কাজ করে সে হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসা। ও আচ্ছা এটাই চেয়েছে, হ্যাঁ, রাষ্ট্রীয় ব্যবসা অন্তর্ভুক্ত। ঠিক আছে? তার খাত চায় নাই। ওকে? সো বাংলা জীবন বীমা কর্পোরেশন হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায়ের অন্তর্ভুক্ত। আচ্ছা। এই যে এখানে আছে জীবন বীমা কর্পোরেশন কোন মন্ত্রণালয়ের অধীন? সো এটা বুঝার আগে আমার বুঝতে হবে জীবন বীমা কি করে? সে টাকা নিয়ে কাজ করে। ওকে? সো টাকা নিয়ে যেহেতু সে কাজ করে, সে হচ্ছে অর্থ মন্ত্রণালয় এই কাজগুলো দেখে। ঠিক আছে? টাকা পয়সা রিলেটেড যা আছে আমাদের দেশে সবকিছু দেখে হচ্ছে অর্থ মন্ত্রণালয়। আচ্ছা, উদ্দীপকটি পড়ো এবং ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও। আমরা একটু উদ্দীপকটা পড়ি। বাংলাদেশ বিমান বাংলাদেশের একটি অন্যতম জনপ্রিয় ব্যবসায় সংগঠন। এটি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন দেশের মানুষকে সেবা দিয়ে আসছে। এই জাতীয় ব্যবসায় মূলধনের যোগানদাতা সরকার, কোনো ক্ষেত্রে জনগণ। ঠিক আছে? এবার আমরা ৪ নম্বর প্রশ্নটা দেখি। সংগঠনের ধরন বিবেচনায় উদ্দীপকে উল্লিখিত ব্যবসাটি কোন ধরনের? তা আমরা দেখলাম যে এখানে সরকার টাকা দেয়, রাইট? সরকার পরিচালনা করে। তো যেহেতু সরকার টাকা দিচ্ছে, সরকার পরিচালনা বা নিয়ন্ত্রণ করে, তো এই ধরনের প্রতিষ্ঠানকে আমরা বলতে পারি হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায়। ঠিক আছে? তো রাষ্ট্রীয় ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কি? সো অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য যে এখানে মুনাফা অর্জন করা। রাষ্ট্রীয় ব্যবসার একমাত্র প্রধান উদ্দেশ্য হচ্ছে কি? জনকল্যাণ করা, রাইট? জনকল্যাণ। ঠিক আছে? সো আমরা দেখি জনকল্যাণ কত নাম্বারে আছে? এই যে ১ নাম্বার অপশনে আছে জনকল্যাণ। ঠিক আছে? আচ্ছা। উক্ত ব্যবসায় সাফল্য ব্যর্থতা কোথায় জবাবদিহি করতে? একটু আগে আমরা বলেছিলাম এই ধরনের ব্যবসায় যদি কোনো কারণে লস করে বা লাভ করে সেটা আমাদের কি করতে? জাতীয় সংসদে গিয়ে মন্ত্রীদেরকে বলতে হবে। তো এটা হচ্ছে জাতীয় সংসদ। জাতীয় সংসদ হচ্ছে ঘ নাম্বার অপশনে। ঠিক আছে? ওকে। তো এই ছিল আমাদের পরিপূর্ণ আলোচনা। অধ্যায় ৪ মালিকানার ভিত্তিতে ব্যবসায়। সো এই পুরা আলোচনা আমরা শেষ করলাম ৩ টা পার্টে। ১ম পার্টে আমরা আলোচনা করেছিলাম এক মালিকানা এবং অংশীদারি। ২য় পার্টে আমরা আলোচনা করেছিলাম যৌথ মূলধন ব্যবসায় এবং আজকে ৩য় পার্টে আমরা আলোচনা করলাম সমবায় সমিতি এবং রাষ্ট্রীয় ব্যবসায়। তো এই চ্যাপ্টারটা ইউজুয়ালি একটু কমপ্লেক্স। তোমাদের এসএসসির জন্য সবচেয়ে বড় চ্যাপ্টার। ইনশাআল্লাহ আশা করি এরপর থেকে এই চ্যাপ্টারে আসলে কোনো প্রবলেম হবে না। এই ভিডিওটা মূলত হচ্ছে এসএসসি ২৭ এবং ২৮ এর জন্য করা। সো ২৭ এর জন্য এটা বেশি কার্যকর হবে। সো এই ভিডিও যদি তুমি দেখে থাকো তাহলে ইনশাআল্লাহ তোমার এই চ্যাপ্টার থেকে আর কোনো প্রবলেম হবে না। তুমি এসএসসিতে সিকিউ, এমসিকিউ এবং শর্ট কোয়েশ্চেনে সবগুলো ইনশাআল্লাহ অ্যান্সার করতে পারবা। যদি এরপরও কোনো কনফিউশন থাকে তুমি ভিডিওটা আবার দেখবা। দেখলে ইনশাআল্লাহ তোমার সব প্রবলেম সলভ হয়ে যাবে। এবং যে এমসিকিউগুলো আমি প্র্যাকটিস করিয়েছি সবগুলো কিন্তু বোর্ডে আসার এমসিকিউ। সো এর বাইরে আসলে এমসিকিউ খুব বেশি একটা বোর্ডে হয় না। তুমি যদি এগুলো বুঝতে পারো ইনশাআল্লাহ সব এমসিকিউ তুমি অ্যান্সার করতে পারবা। তো এতক্ষণ সাথে ছিলে কষ্ট করে এর জন্য অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ এভাবে আমরা পরবর্তী অন্যান্য চ্যাপ্টারগুলো নিয়ে আসবো। আর এই পর্যন্ত যতটুকু তোমরা শিখেছো বা দেখেছো এজন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।